এসব ছেলে মানুষই, এটা হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, হতাশা এবং মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তাগুলো বেরোয়। টাটার অন্যতম শীর্ষকর্তা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, বৈঠক হয়েছে, টাটা গোষ্ঠী সসম্মানে এ রাজ্যে রয়েছে, এ রাজ্যে বহু কাজ করছে, বহু বিনিয়োগ চলছে, বহু সম্প্রসারণ হচ্ছে, আরও নতুন করে লোক নিয়ে আসবে, সেটা যারা সহ্য করতে পারছে না তারা এই কথা বলে। শিল্পই ভবিষ্যতের বার্তা ছিল বাম আমলের শেষের শুরুর আশঙ্কা থেকেই কি কোথাও শিল্পের ভরসা আনা হচ্ছে? অনেকদিন আগে থেকেই শিল্পের চলছে, এর সঙ্গে শিল্পে নতুন করে ভরসার কোনো বিষয় নেই। 2011 সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি এবং শিল্প দুটিকে সমান গুরুত্ব দিয়ে চলেছেন। আজকে দেশ বিদেশের শিল্প, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, স্বনির্ভর গোষ্ঠী ভিত্তিক শিল্প, সব রকম শিল্প, যেখানে ভারী শিল্প, প্রযুক্তিভিত্তিক শিল্প, আবার কর্মসংস্থান ওরিয়েন্টেড শিল্প, এই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্সড ওয়েতে বাংলায় ইমপ্লিমেন্ট করছেন 2011 সাল থেকে। ফলে একের পর এক শিল্পগোষ্ঠী বাংলায় আসছেন, দেশের এবং বিদেশের বহু জাতি তারা আসছেন বাংলায়, লগ্নি করছেন, যাদের লগ্নি আছে তারা আরও বাড়াচ্ছেন। আইটি সেক্টরে বিপ্লব চলছে, অন্য বড় জেলাগুলোতে শিল্প তালুক তৈরি হচ্ছে, ভারী শিল্প তৈরি হচ্ছে। ফলে নতুন করে যারা দেখতে পায় না, সেটা তাদের মানসিক প্রবলেম। এরকম একটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের উপর টাটাকে তাড়ানোর একটা অভিযোগ, এটা কেউ বিশ্বাস করে না। টাটাকে কেউ তাড়ায়নি। সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কোনো বিষয়ই ছিল না। ওটা বামফ্রন্ট সরকারের জমি নীতির, ভুল জমি নীতির খেসারত। টাটার সঙ্গে আমাদের বা তৃণমূলের আন্দোলনের প্রতিবাদের কোনো সম্পর্ক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, সিঙ্গুরে 3 ফসলি কৃষি জমি জোর করে দখল করে এইভাবে শিল্প হতে পারে না, শিল্পের জন্য বিকল্প জমি দিন, টাটারা সেখানে শিল্প গড়ুন। ফলে টাটা সেখানে ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল জমি অধিগ্রহণ নীতিটা। অর্থাৎ 3 ফসলি জমি, যে কৃষক এবং ক্ষেতমজুর পরিবারের পর পরিবার কৃষি কাজে অভ্যস্ত, তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে সরকার সস্তায় জমি নিয়ে অন্য বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেয়া, এই জমি নীতিটার যে ভুল, তার প্রতিবাদ হয়েছে। কৃষকের জমি রক্ষার, ক্ষেতমজুরের কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা, পেশা সুরক্ষার আন্দোলন ছিল। বারবার বলা হয়েছিল যে ওখানে ওই জোর করে কৃষি জমি, 3 ফসলি কৃষি জমিতে জোর করে কারখানার বদলে টাটাদের শিল্পের জন্য জমি দেওয়া হোক, সেখানে টাটারা শিল্প করতে পারতেন। ফলে এই গোটা বিষয়টার সঙ্গে টাটাকে তাড়ানোর কোনো সম্পর্ক নেই। বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরোধিতা এবং কৃষক এবং ক্ষেতমজুরদের জমির অধিকার রক্ষার আন্দোলন ছিল এটা। তো সেটা টাটারাও জানেন। ফলে মাঝখানে যারা অপপ্রচার করে লাফাচ্ছিলেন তাদের এখন গায়ে লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ নেই, যারা বলছেন তাদের অনেকে বলছেন। দিলীপ ঘোষ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট, কিভাবে দেখছেন? না, তো দিলীপ ঘোষ যদি যেটা বলেন যে বিজেপির বহু নেতা তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে একেবারে তথ্য প্রমাণহীন কুৎসা করে যায়, তো সেখানে দিলীপ ঘোষের যেটা মনে হয়েছে, এবং তিনি তাঁর দলের বিরোধী দলনেতা এবং অন্য যারা রয়েছেন তাদের সঙ্গে সহমত পোষণ করেন না, তো তিনি সেইখানেই বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেহেতু কোনো মামলা নেই, আর মুখ্যমন্ত্রীর সমালোচনা বিজেপির যারা করেন তাদের বিরুদ্ধেই বহু অভিযোগ রয়েছে, দিলীপ ঘোষ যেটা মনে করেন, তো দিলীপ ঘোষ সেটা বলেছেন। এটা কি তৃণমূলে কোথাও রাস্তা খুলে রাখার একটা আপ্রাণ প্রচেষ্টা? আমি সেভাবে গোটা বিষয়টা দেখছি না, কারণ দিলীপ ঘোষ আজ এই মুহূর্ত পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, বিজেপির নেতা। দুদিন আগেও বিজেপির রাজ্য সভাপতির কাছে গেছিলেন,
দিল্লিতে শুনেছি বিজেপির দফতরে যাচ্ছেন। ফলে উনি তো বিজেপির নেতা, ওনার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল। কিন্তু উনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিকুৎসা ব্যক্তি আক্রমণ করে বিরোধী দল হওয়া যায় না, তো সেটা উনি স্পষ্টভাবে বলেছেন। কাঞ্চন মল্লিকের আচরণ নিয়ে সরকার ঘোষিত ডাক্তারদের সংগঠনও সরব হয়েছে এবং বাকিরা তো হয়েইছে প্রতিবাদ, এবং বিরোধীদের তরফ থেকেও বলা হচ্ছে যে তার মাথায় পিসির হাত রয়েছে। তো কোথাও গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা কি নেবে? কারণ চিকিৎসকদের সাথে এই ধরনের ব্যবহার। এবং দুদিন আগে চিকিৎসক বিজেপির এক তৎকাল নেতাও কদিন আগে গিয়ে চিকিৎসকদের সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন, আর সেটা অত্যন্ত খারাপ যা ব্যবহার হয়েছে। এবার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা কিন্তু ততখানি ওই ধরনের অতখানি সিনক্রিয়েট অবধি যায়নি। কোনো একটা জায়গায় কাঞ্চন মল্লিক ধৈর্য এবং মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটা যারা তৃণমূল সমর্থক চিকিৎসক বা জুনিয়র ডক্টর বা আমাদের যারা সমিতি আছেন তারাও ব্যাপারটায় বিরক্ত হয়েছেন এই পর্যন্ত। এবার সেখানে তার বেশি কিছু হয়েছে বলে আমি জানি না, আর তার পরবর্তী কোনো খবরও আমার নেই। যে অংশটা অবাঞ্ছিত, যে অংশটা অ্যাভয়েড করলেই ভালো হতো, সেটা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছে। কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ যে লালবাজার অভিযান করলো কংগ্রেস, কজন ছিল? কংগ্রেসের লালবাজার অভিযান সব মিলিয়ে মানে 100 সেঞ্চুরি করতে পারেনি। 100 লোক ছিল না, 100 লোক ছিল না, তার থেকে বেশি পুলিশ ছিল। করছে কংগ্রেস বলে কিছু আছে, কয়েকটা পার্টিকুলার পকেটে 2-4 জন আছেন, তারাও ভুল বুঝতে পারছেন। কংগ্রেস সিপিএমের কাছে আত্মসমর্পণ করেছে। দুটো শূন্য দল যোগ করলে শূন্যই হয়। এই ধর্মঘট বলতে জোড়াসাঁকোতলা ওসিকে এসএফআই নেত্রীর চর, তারা গিয়ে লালবাজারে তলব করলো। আইন আইনের পথে চলবে। যদি ওসিকে চড় মেরে থাকেন, এবং সেটা সবাই দেখেছেন। এবার সবথেকে বড় কথা যে রাস্তাটা সচল, রাস্তাটা সচল, গাদা গাদা গাড়ি চলছে, হাজার হাজার মানুষ চলছে, আর 12-13 জন মিলে যদি সেই বৃষ্টির দিনে রাস্তাটা আটকে রাখতে চায়, তো তাহলে সেখানে পুলিশ সরাবে না। রাস্তা যদি ফাঁকা থাকতো এই প্রবলেমটা থাকতো না। মানুষ বন্ধের ডাকে সাড়া দেননি। কলেজ স্ট্রিট পুরোদস্তুর স্বাভাবিক, বাস, যানবাহন, পথচারী, ব্যবসায়ী, এত মানুষ রাস্তায়, সেখানে 12 জন মিলে রাস্তা আটকে নাটক করেছে, পুলিশ সরিয়ে দিতে গেছে। মানুষ রিজেক্ট করে দিয়েছে এদের, সেই সময় পুলিশের ওসির গায়ে হাত দিয়েছে, যা হওয়ার তাই হবে।